বিচারপতি মানিকের 900 কোটি টাকার সম্পদ, রাজুকে তথ্য চেয়ে দুদকের চিঠি। এদিকে বাংলাদেশে হতাহতের সংখ্যা গোপন করা অসম্ভব বলছেন প্রেস সচিব। জানাবো অন্তর্বর্তী সরকারের দুর্বলতা নয়, সদিচ্ছাকে বড় করে দেখা উচিত বলছেন মির্জা ফখরুল। জানাবো 1 বছর যেতে না যেতে পরাজিত শক্তির ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে বলছেন প্রধান উপদেষ্টা। এবং সর্বশেষ জানাবো বিতর্কিত 3 নির্বাচনের দায়িত্ব পালন করা কর্মকর্তাদের তথ্য চেয়ে ডিসিদের চিঠি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিচারপতি মানিকের 900 কোটি টাকার সম্পদ, রাজুকে তথ্য চেয়ে দুদকের চিঠি। সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের 900 কোটি টাকার সম্পদের খোঁজে রাজুকে তথ্য চেয়ে চিঠি দিয়েছেন দুর্নীতি দমন কমিশন। সংস্থাটির উপপরিচালক সিফাত উদ্দিনের নেতৃত্বে গঠিত কমিটি রাজুক বরাবর চিঠি প্রেরণ করে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাব খাটিয়ে জাল নথি তৈরি করে 5 একর জমি পৈতৃক সম্পত্তি হিসেবে দেখান বিচারপতি মানিক। পরে সেখানে নিজস্ব ডেভেলপার দিয়ে 7টি বহুতল ভবন নির্মাণ করেন, যার মূল্য প্রায় 900 কোটি টাকা। এছাড়া তার বিরুদ্ধে সরকারি বাড়িতে থেকে ভাড়া না দেওয়া এবং অর্থ পাচার করে লন্ডনে বাড়ি কেনারও অভিযোগ রয়েছে। চিঠিতে পূর্বাচল নতুন শহর প্রকল্পে জমি বরাদ্দ সহ যাবতীয় সম্পদের নথি চাওয়া হয়। বাংলাদেশে হতাহতের সংখ্যা গোপন করা অসম্ভব বলছেন প্রেস সচিব। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বড় বড় দুর্যোগ নিয়ে রিপোর্ট করা এমন একজন হিসেবে আমি বলে দিতে পারি যে বাংলাদেশে হতাহতের সংখ্যা গোপন করা কার্যত অসম্ভব। পোস্টে প্রেস সচিব উল্লেখ করেন, 2002 থেকে 2024 সালের মধ্যে অসংখ্য বড় বড় দুর্যোগ নিয়ে রিপোর্ট করা এমন একজন হিসেবে আমি বলে দিতে পারি যে বাংলাদেশে হতাহতের সংখ্যা গোপন করা কার্যত অসম্ভব। প্রাথমিকভাবে পরিবারগুলো তাদের প্রিয়জনের নিখোঁজ হিসেবে রিপোর্ট করে, তবে হাসপাতাল এবং কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য পাওয়া গেলে তারা সাধারণ তাদের আত্মীয়দের শনাক্ত করতে পারে। এক্ষেত্রে মাইলস্টোন কলেজ প্রতিদিনের উপস্থিতি রেকর্ড ক্রস রেফারেন্সের করে হিসাব বহির্ভূতদের শনাক্ত করতে পারে। পোস্টে তিনি জানান, গতকাল স্কুল পরিদর্শনের সময় স্বচ্ছতা নিশ্চিত করতে 2 জন উপদেষ্টা স্কুল ক্যাম্পাসে একটি কন্ট্রোল রুম স্থাপনের নির্দেশ দেন। এই সুবিধাটি আহত এবং মৃতদের সংখ্যা সম্পর্কে নিয়মিত আপডেট সরবরাহ করবে, স্কুলের রেজিস্ট্রারের সঙ্গে পরিসংখ্যান মিলাবে। গুরুত্বপূর্ণ উপদেষ্টারা কন্ট্রোল রুমের কার্যক্রমে বর্তমান শিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছিলেন। আমরা আশা করছি আজ এটি পুরোপুরি কার্যকর হবে। তিনি আরও জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণকারীদের অবস্থা সম্পর্কে নিয়মিত আপডেট সরবরাহ করছে এবং সেনাবাহিনী এই প্রচেষ্টায় অবদান রাখছে। আমি দ্ব্যর্থহীনভাবে বলতে পারি যে হতাহতের পরিসংখ্যানকে খাটো করে দেখার কোনো কারণ সরকারের নেই। তিনি উল্লেখ করেন, গতকাল আমরা 9 ঘন্টা স্কুলে ছিলাম, যদিও আমরা আরও আগে চলে আসতে পারতাম। উপদেষ্টারা শক্তি প্রয়োগ ছাড়াই শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। তারা যতদিন প্রয়োজন ততদিন থাকার জন্য প্রস্তুত ছিল এবং যখন উপযুক্ত সময় হতো তখনই আমরা রওনা হতাম। প্রাণ হারানো শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য আমাদের সমবেদনা। এটি একটি জাতীয় ট্র্যাজেডি এবং তারা সবাই শহীদ। আসুন আমরা ভবিষ্যতের ট্র্যাজেডি রোধে আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করতে একসঙ্গে কাজ করি। সরকার জাতীয় নিরাপত্তা উন্নত করতে এবং বিমান সম্পর্কিত বিপর্যয় রোধ করতে প্রতিশ্রুতিবদ্ধ। অন্তর্বর্তী সরকারের দুর্বলতা নয়, সদিচ্ছাকে বড় করে দেখা উচিত বলছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের দুর্বলতাকে বড় করে না দেখে তাদের সদিচ্ছা ও প্রক্রিয়াকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এই সরকারের ত্রুটি থাকবে, এটাই স্বাভাবিক, তবে এই দুর্বলতাকে বড় করে না দেখে তাদের সদিচ্ছাকে বড় করে দেখা উচিত। নির্বাচন নিয়ে সরকারের আন্তরিকতার ঘাটতি দেখছি না। তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি সর্বদা দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি স্থায়ী সরকার গঠনের পক্ষে। তার মতে, রাজনৈতিক সরকার না থাকলে দেশের সমস্যা বাড়তে থাকে। উত্তরায় বিমান দুর্ঘটনার পর সরকারের পদক্ষেপ নিয়ে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, কিছু ক্ষেত্রে অভিজ্ঞতার অভাবে ঘাটতি ছিল। তিনি বলেন, এই সরকারের সবচেয়ে বড় সমস্যা হলো তাদের অভিজ্ঞতার অভাব। কিছু মানুষের ইগো কাজ করে। রাজনৈতিক দলগুলো, বিশেষ করে যারা আগে সরকারে ছিল, তাদের অভিজ্ঞতা আছে, তাদের সঙ্গে পরামর্শ করলে ভালো হতো। তবে সরকারের আন্তরিকতা নিয়ে তৈরি বলেন, আমরা কোনো ঘাটতি দেখছি না। রাজনৈতিক দলগুলোর মধ্যে বাকবিতণ্ডা প্রসঙ্গে বিএনপি নেতা বলেন, এগুলো রাজনীতির অংশ। প্রতিপক্ষকে কথার ঘায়ে
ভাইরাল করার চেষ্টা থাকবেই, এতে চিন্তিত হওয়ার কিছু নেই। রাজনীতি থাকলেই দেশের উন্নতি হয়। গণতন্ত্রের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, গণতন্ত্র সবাইকে কথা বলার সুযোগ দিতে হবে, তবেই ভালো সমাধান আসবে। গণতন্ত্রে অনেক ক্ষেত্রে শত ফুল ফুটতে দিতে হবে। গণতন্ত্র মানে সকলকে কথা বলতে দিতে হবে, শুনতে হবে। এটা হলেই শত ফুল ফুটবে, তার মধ্য থেকে ভালো সৌরভ সুবাতাস বয়ে আসবে, যোগ করেন বিএনপি মহাসচিব। এক ব্যক্তি দলীয় প্রধান ও প্রধানমন্ত্রীত্ব একসঙ্গে না রাখার প্রস্তাব সম্পর্কে তিনি বলেন, এটি একটি প্রস্তাব মাত্র, আলোচনা চলছে, সব দলের মতামত নেওয়া হচ্ছে, আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। 1 বছর যেতে না যেতেই পরাজিত শক্তির ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে, বলছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, 1 বছর যেতে না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ বৈঠকে 13টি রাজনৈতিক দল ও জোটের নেতারা অংশ নেন। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানের 1 বছরে আমাদের আয়োজন ছিল সব রাজনৈতিক দলকে একসঙ্গে নিয়ে অতীতকে স্মরণ করা। সেজন্য কর্মসূচি গ্রহণ করেছিলাম। এতে করে ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজেদের মধ্যে ঐক্যটা দৃশ্যমান হতো। কিন্তু 1 বছর যেতে না যেতেই পরাজিত শক্তি নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে। পার্থক্য প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর ঐক্যকে আরও দৃশ্যমান করা দরকার, তা না হলে তারা এটাকে সুযোগ মনে করছে, বলেন তিনি। আজকের বৈঠকে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক ও গণঐক্য অটুট রাখার বিষয়ে অংশগ্রহণকারী সব দল সমর্থন জানান। তারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রধান উপদেষ্টাকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান। নেতৃবৃন্দ সংস্কার, বিচার ও নির্বাচন প্রক্রিয়ায় পূর্ণ সমর্থন জানিয়ে নির্বাচনকে সামনে রেখে ও ফ্যাসিবাদ প্রতিহত করতে আরও নিয়মিতভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সর্বদলীয় সভা আয়োজনের অনুরোধ জানান। বিতর্কিত 3 নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের তথ্য চেয়ে ডিসিদের চিঠি। আওয়ামী লীগ সরকারের অধীনে হওয়া বিতর্কিত 3 জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তাদের তথ্য চেয়ে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। এসব নির্বাচনে অনিয়ম খতিয়ে দেখতে ভোট গ্রহণ কর্মকর্তাদের তথ্য ইসির কাছে চেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। গত 22 জুন শেরে বাংলা থানার মামলার পর পিবিআই সুষ্ঠু তদন্তের জন্য তথ্য চাওয়ার পর নির্বাচন কমিশন তথ্য সংগ্রহের এ উদ্যোগ নেন। ইসির নির্বাচন সহায়তা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা চিঠি ইতিমধ্যে বিভাগীয় কমিশনার ও ডিসিদের পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ঢাকা মহানগরের শেরেবাংলা নগর থানার মামলা নম্বর 11 এর সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে পিবিআই থেকে 2014, 2018 ও 2024 সালে অনুষ্ঠিত 10ম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের নাম, ঠিকানা, পিতার নাম, মাতার নাম, স্থায়ী বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট নম্বর ও মোবাইল নম্বর ভোট কেন্দ্র ভিত্তিক সরবরাহের জন্য অনুরোধ করা হয়। এসব তথ্য জরুরি ভিত্তিতে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠাতে বলা হয়েছে চিঠিতে। সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে ডিসি, ইউএনও সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকেন। নির্বাচন কর্মকর্তারা থাকেন সহকারী হিসেবে। এছাড়া প্রিজাইডিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তা হিসেবে বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তারাও নিয়োজিত থাকেন। এর আগে গত 20 ফেব্রুয়ারি সবশেষ 3 জাতীয় নির্বাচনের সময় রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা 22 জন জেলা প্রশাসককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বিগত 3টে জাতীয় নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারদের বিরুদ্ধে গত 22 জুন শেরেবাংলা নগর থানার মামলা করে বিএনপি। প্রহসনে নির্বাচন করার অভিযোগে সাবেক 3 সিইসি সহ 24 জনের নাম উল্লেখ করে মামলাটি করেন বিএনপি নেতা সালাউদ্দিন খান। মামলায় 2014 সালে নির্বাচনে তৎকালীন সিইসি কাজী রকিবউদ্দিন আহমদ, 2018 সালে নির্বাচনে তৎকালীন সিইসি এ.কে.এম. নুরুল হুদা ও 2024 সালে নির্বাচনে তৎকালীন সিইসি কাজী হাবিবুল আওয়ালকে আসামি করা হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।